ও আর কি ভেবে দেখবে? ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আদিত্য এবং সুদীপা মন্দিরে যায় বিয়ের জোট খুলতে এবং মন্দিরে অনেকে দাঁড়িয়ে আছে। সেখানে রূপা এসে তার মাকে খুঁজতে থাকে এবং খুঁজে না পেয়ে মন্দিরের এক কোণায় বসে মা মা বলে কান্না করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই গায়ত্রী আদিত্যকে ফোন দিলে আদিত্য বলে, বড় মা, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এক্ষুনি বের হচ্ছি। তখন গায়ত্রী বলে, অনেক দেরি হয়ে যাচ্ছে, যদি না পারো তাহলে সেটা আমাকে বলে দাও, আমি অন্য কাউকে পাঠিয়ে দেব। পরক্ষণে আদিত্য বলে, বড় মা, আমি তো বলিনি যে পারবো না, আমাদের কাজ শেষ হয়ে এসছে, আমরা এক্ষুনি পরমার বাড়িতে যাচ্ছি। এটা বলে ফোনটা রেখে দেয় এবং মন্দির থেকে বেরিয়ে পড়ে। পরের সিনে আমরা রাস্তায় দেখতে পাই সুদীপা এবং আদিত্য পরমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং রূপা গাড়ির পেছনে পেছন মা মা দৌড়াতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই পরমা ঘরের মধ্যে কান্না করছে। সেখানে শ্রুতি বলে, তুই যদি চাস এখনও মুক্তি পেতে পারিস, সবকিছু শেষ করে আবার নতুন করে নিতে পারিস। অপরদিকে পরমার বাবা বলে, হ্যাঁ মা, এখনও অনেক সময় আছে, কিভাবে জীবন কাটতে পারে না। তখন বড়মা কান্না করে আর বলে, বাবা, আমি আদিত্যকে অনেক ভালোবেসেছিলাম, আমি আমার জীবনের সবটুকু দিয়ে আদিত্যকে ভালোবেসেছিলাম, আদিত্যর পাশাপাশি থাকব বলে অভ্রকে বিয়ে করেছিলাম। এদিকে অভ্র দরজার আড়ালে দাঁড়িয়ে পরমার কথাগুলো শুনছিল। পরবর্তীতে পরমার বাবা বলে, তুই শুধু একবার বল, তাহলে আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে আসব। একটা বার ভেবে বল মা। পরক্ষণে অভ্র এসে বলে, ও আর কি ভাববে, এখন যা ভাবার আমি ভাবব। পরমা না হয় ছোট ছিল, কিন্তু আপনারা তো বড়, কিভাবে এত বড় অন্যায়ের সাথে আপনারা সাপোর্ট করলেন? আপনাদের একটা ভুলের কারণে আমাদের অনেকগুলো জীবন নষ্ট হয়ে গেল, কেন করলেন এগুলো আপনারা? পরমার কথায় আপনারা কেন সাই দিলেন? তখন পরমার মা শ্রুতি বলে, আমরা ওর মুখের দিকে তাকিয়ে কিছু না করতে পারিনি। তখনই অভ্র বলে, আপনারা শুধু একটা কথা মনে রাখেন, আমি কখনোই পরমাকে মুক্তি পেতে দেব না, ওর ভুলের শাস্তি ওকে পেতেই হবে, সেটা আর কেউ দিক বা না দিক, এই অভ্র দিবে। অভ্র এটাও বলে যে আমি আমার ভাইয়ের বউয়ের জন্য কখনোই পরমাকে মুক্তি দেব না, আমি ওকে আমার বাড়িতে নিয়েও যাব না, ওকে মুক্তিও দেব না, অষ্টমঙ্গলার দিনে আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে রেখে যাব। অপরদিকে আমরা দেখতে পাই রূপা পাগলের মতো রাস্তায় মা মা বলে কান্না করতে থাকে আর বলে, মা, তুমি কোথায় গেলে, আমাকে রেখে তুমি কোথায় চলে গেলে? একটু মোড় ঘুরিয়ে আমরা অভ্রকে দেখতে পাই। অভ্র রাগান্বিত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আদিত্য এবং সুদীপা এসে যায় এবং অভ্রকে দেখে আদিত বলে, দাদাভাই, কি হয়েছে, তুই এভাবে চলে যাচ্ছিস কেন? পরক্ষণে পরমা বলে, আদিত্য, তোমার দাদাভাইকে ফেরাও, তোমার দাদাভাই বাড়ি থেকে চলে যাচ্ছে। এদিকে অভ্র আদিত্যকে বলে, তুই আমাকে ফেরানোর কে? তখন আদিত বলে, আমি না হয় কেউ না, কিন্তু পরমা তোমার স্ত্রী, তার কথা অন্তত শোনো। আদিত্যর কথা শুনে অভ্র হেসে বলে, আমার স্ত্রী, কিন্তু তোরা তো গায়ে লাগছে কেন? কই, আমার তো কিছু হচ্ছে না, তাছাড়া আমি কেন ওর কথা শুনতে যাব? আমি ওর কথা শুনতে বাধ্য নই। এদিকে অভ্র রাগান্বিত অবস্থায় বাড়ি থেকে বারবার চলে যেতে চায়। তখন আদিত্য গিয়ে ধমক দিয়ে বলে, আমি শুধু তোর আর পরমার ভালোর জন্য সুদীপাকে বিয়ে করেছিলাম, সত্যিটা হয়তো কেউ জানে না, কিন্তু আজকে আমি সবাইকে সত্যিটা বলে দিলাম, যাতে তুই পরমাকে নিয়ে ভালো থাকতে পারিস। পরক্ষণে শ্রুতিবা হাততালি দিয়ে বলে, তাহলে আমার বাবাকে কেন আপনি বারবার দোষী করেন? বারবার আপনি কেন বলেন আমার বাবার প্রতিজ্ঞার কথা রাখতে আমাকে বিয়ে করেছিলেন? এটাই তাহলে আপনার সত্যি কথা? আর কখনো আমার বাবার প্রতিজ্ঞার কথা বলবেন না। সুদীপার কথা শুনে পরমা বলে, তোমার এখানে এত কথা বলার কি আছে? তুমি কেন এখানে এত কথা বলছো? তাছাড়া তোমার তো ভালোই হয়েছে, তুমি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছো, তুমি চৌধুরী বাড়ির বউ হয়েছ। তখন সুদীপা গিয়ে বলে, আমার কখনো এগুলোর দরকার ছিল না, আর এখনও নেই। অন্যদিকে দেখতে পাই পরমার মা কান্না করে আর বলে, আজকে আমি সবটা বলে দিব, শুধু যে আমার মেয়ের দোষ সেটা না, সমান দোষে তুমিও দোষী আদিত্য, তুমি কেন সবাইকে সবটা বললেনি? এদিকে অভ্র পালে, তুই তো অন্তত জানতি, তাহলে তুই কেন বললি না? তখন আদিত্য বলে, দাদা ভাই, আমি কিছুই জানতাম না, যেদিন গায়ে হলুদের অনুষ্ঠানে আসি সেদিন পরমাকে দেখতে পাই, তাছাড়া বাড়ির সবাই অনেক আনন্দ হাসি খুশি ছিল, তুইও তো পরমাকে প্রথম দেখায় ভালোবেসেছিলিস, তাই কাউকে কিছু বলতে পারেনি। আদিত্যর এমন কথা শুনে অভ্র বলে, আমাকে ভিক্ষে দিয়েছিস, সেই ভিক্ষে আমার দরকার ছিল না, সবার জীবনে এভাবে নষ্ট করার কোনো অধিকার তোদের ছিল না। এটা বলে অভ্র বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন পরমা কান্না করে আর বলে, সব দোষ আমার, আমি সবার কাছে খারাপ। এটা বলে পরমা বাড়ি থেকে বেরিয়ে গেলে সুদীপার কিছু করণ নেই।
পরের সিনে আমরা রাস্তায় দেখতে পাই সুদীপা আটকানোর চেষ্টা করলেও পরমা কান্না করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অপর থেকে রূপা মা মা বলে রাস্তায় কান্না করতে থাকে। ঠিক তখনই পরমার গাড়িতে ধাক্কা লেগে রূপা মাটিতে পড়ে যায় এবং সুদীপা এসে রূপাকে ধরে বলে, এই যে শুনছেন, আপনি ঠিক আছেন? পরক্ষণে সুদীপা মাথার নিচে হাত দিতেই হাতের রক্ত লেগে থাকে। তখন আদিত্য এসে বলে, পরমা, শুধু তোমার জেদের জন্য তুমি নও, অন্য মানুষেরও কষ্ট পায়। তখন পরমা বলে, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। পরক্ষণে সুদীপা বলে, কাউকে দোষী করার আগে নিজেকে একবার ভেবে দেখুন, সমান দোষী আপনিও দোষী। তাই বেশি কথা না বলে এখনই এনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এতক্ষণ পরে অভ্র আসে। তখন সবাই মিলে রূপাকে হসপিটালে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা হসপিটালে দেখতে পাই, হাসপাতালে রূপাকে চিকিৎসার জন্য কেবিনের ভিতরে নিয়ে যায় এবং আদিত্য বলে, পরমা, তোমার কিন্তু জেলও হয়ে যেতে পারে। তখন অভ্র বলে, এখন চুপ কর আদিত্য, এটা হসপিটাল। শেষ পর্যায়ে আদিত্য বলে, আমি শুধু একটা কথাই বলতে চাই পরমা, এই মহিলা যদি সুস্থ হয়ে তোমার নামে পুলিশের কাছে কিছু বলে তাহলে তোমার জেল হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।